গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিহারে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন অনুব্রত মেয়ে সুকন্যা মণ্ডলও। এবার সেই অনুব্রতর মেয়ে সুকন্যাকে ইনোসেন্ট বলে মন্তব্য বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। বাবা অনুব্রত মণ্ডলের পাপের সাজায় মেয়েকে পেতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এক একান্ত সাক্ষাৎকারে দেবাশিস ধর বলেন, বাবার পাপের সাজা একটা মেয়েটি কিন্তু ইনোসেন্ট। বাবা মেয়েকে বলছে সই করতে, মেয়ে সই করে দিয়েছে। এর বাইরে সে কিন্তু কিছুতে নেই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছেন কুছ নেই হোগা হাম দেখ লেঙ্গে। ভেবেছে আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমার কোনোদিন কিছু হবে না। বাবার ছিল মাথায় হাত, মেয়ে খেলো জেলের ভাত। অনুব্রত মণ্ডল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করেছে, কিন্তু মেয়ে তো কোনো দোষ করেনি। ওই বাবার পাপের ভাগীও হবে। দেবাশিস আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন সেটা তিনি প্রয়োগ করেন। তিনি বলেছেন ভারতে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনো জায়গা হবে না। দুজন মুখ্যমন্ত্রী পর জেলে গেছেন। তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন। তিনিও খুব মুখে কথা কম বলেন, কাজে অনেক বেশি করেন। এখনও জেলবন্দি থাকলেও জেলায় এখনও অনুব্রতকেই নিজেদের ক্যাপ্টেন মনে করেন তার অনুরাগীরা। জেলায় বিভিন্ন জায়গায় কখনো ব্যানার পোস্টারে ঝলমল করছে অনুব্রতর ছবি। এমনকি সম্প্রতি দোলের দিন কাট আউটে অনুব্রতর পায়ে আবির দিতেও দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। আর সবচেয়ে বড় কথা, বরাবরই অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। চরম দুর্বাতাসের কথা বললেন। তৃণমূল নেতৃত্ব বলছে অনুব্রতের দেখানো কতই প্রকারে, কিন্তু ভোটের ময়দানে দেখেন এই ঘটনা ঘটছে। দেখুন, প্রথম কথা আমি বলতে চাই, যে তৃণমূল নেতারা বলছেন তারা একবারও ভেবে দেখেছেন যে বাবার পাপের সাজা একটা মেয়েটি কিন্তু ইনোসেন্ট। মেয়েকে বলেছে বাবা সই করতে, মেয়ে করে দিয়েছে, ঠিক আছে। এর বাইরে কিন্তু কিছু নেই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছে কুছ নেই হোগা হাম দেখ লেঙ্গে, আর ভেবেছে যে আমার কোনোদিন কিছু হবে না, আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ঠিক আছে। কিন্তু যার মাথায় দিদির হাত সে খেয়েছে জেলের ভাত, ঠিক আছে। আলটিমেটলি আর এখানে বাবার ছিল মাথায় হাত, মেয়ের খেলো জেলের ভাত। তো এটা যদি হয়, আজকে একটা কথা বলুন তো, অনুব্রত মণ্ডল আমাদের বিরোধী মত, এবং অনুব্রত মণ্ডল হাজার হাজার মানুষকে আমাদের এখানে টর্চার করেছে, কিন্তু একটা কথা বলুন, যে মেয়ে কি কোনো দোষ করেছিল? মেয়ে কেন বাবার পাপের ভাগী হবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা জিনিস আপনাকে ভাবতে হবে, যারা এটাকে উৎসাহ দিচ্ছে, এটাকে মনে করছে ক্রেডিট, পরবর্তীকালে কিন্তু তাদের জন্য খুব ভয়ঙ্কর দিন আসছে। আর আমাদের একটা জিনিস ভাববেন না, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা ভাবেন সেটা উনি ইমপ্লিমেন্ট করে যান। বলেছিলেন যে ভারতবর্ষে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনো জায়গা হবে না। দুজন সিটিং চিফ মিনিস্টার ব্যাক টু ব্যাক জেলে গেছেন, তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গেছেন। উনি কিন্তু মুখে খুব কম কথা বলেন, কাজে অনেক কিছু বেশি করেন, ঠিক আছে। এটা ভাবতে হবে যে আজকে আর সেই দিন নেই। এত ওনার প্রতি রাগ কেন? দেখুন, একজন মানুষ যে দেশকে এত এগিয়ে দিয়েছেন, মানে চুরি কি আমাদের সাংবিধানিক অধিকার, স্বীকৃত অধিকার হতে পারে? যে মানুষ এটা করতে পারেন সে মানুষ কিন্তু খুব সহজ মানুষ না, খুব সাধারণ মানুষ না। যাকে উৎসাহ দিচ্ছেন না, যিনি উৎসাহ দিচ্ছেন তিনিও ভাবুক, আর যে উৎসাহ পেয়ে লাফালাফি করছে তারও বোঝা উচিত যে তারও দশা কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের মতো হবে। আমরা কেউ চাইবো না কোনো মেয়ে তার পাপের সাজা ভোগ করুক, কিন্তু এটাই বাস্তব। বারবার 100 বার ভাববেন। কেউ আপনাকে বললো কোনো কাজ করতে, সেই কাজে উৎসাহিত হবেন না। নিউটনের 3rd ল কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। আর ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গেলে নিজেকে আগে আত্মসমর্পণ করতে হবে। যতক্ষণ না আপনি নিজের পুরোপুরি আত্মসমর্পণ করছেন, ততক্ষণ আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। ফলে আজকের যে আমার শুধু যে যাত্রা, আমি এটা ভেবে করছি না, আমার যাত্রা সুদীর্ঘ যাত্রা হবে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যাতে আমি দীর্ঘ বছর ধরে মানুষের সেবা করতে পারি, এই জন্য বাবার কাছে আশীর্বাদ। আরেকটা জিনিস, দুর্গাবাসীর জন্য এটাই বলতে চাই যে যদি আপনারা দেশের উন্নতি, দেশ হচ্ছে মা, দেশের উন্নতি চান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে, এই ধারা যদি অব্যাহত রাখতে হয় এবং দেশের সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, উনি যেভাবে পথ দেখিয়েছেন এবং আগামী দিনে যে সংকল্প নিয়ে উনি আগামী 50 বছরের রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন, সেটার সাথে আপনারা সামিল হন। আর যে মানুষ যে বিভিন্ন কারাপশান এবং দারিদ্র্যে জর্জরিত, সেখান থেকে উনি ধীরে ধীরে দেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, দুর্নীতিমুক্ত ভারত এবং দারিদ্র্যমুক্ত ভারত। উনি একটা কথা বলেছেন যে কেউ যেন রাত্রেবেলা কোনোদিন না খেয়ে ঘুমোতে যায়।
এই উদ্দেশ্য, এবং আমরা চাই যে অ্যাডভান্স মানে আমাদের ভারতবর্ষ যেন একটা উন্নত দেশের তকমায় পরিচিত হয়ে চলে যায়। দুবরাজপুর বিজেপির শক্তঘাটি, এখানে বিধানসভা নির্বাচন জয়লাভ করেছিল বিজেপি। তারপর থেকে শক্তি না বাড়ালে আপনার যে একমাত্র মুরারই আসনে প্রায় 69,000 লিড নিয়েছিলেন শতাব্দী রায় গতবারে, 79, এইটাতে 37,000, 4টে বিধানসভায় লিড। এই এত বড় একটা ব্যবধান আপনারা কমাবেন কী করে? দেখুন, মোদিজির ঝড় বইছে, আর শ্রীরাম প্রভু ভারতবর্ষে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা কাউকে নিয়ে ভাবছি না। এই ঝড়ে প্রভু রাম যেদিন প্রতিষ্ঠা হয়েছেন, শুধু দেখবেন চতুর্দিকে শুধু রাম রাম রাম, আর তার যিনি সেটাকে সেই সংকল্পকে যিনি স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তাকে ছাড়া ভারতবর্ষের মানুষের কি ভাবছেন। একটা কথা, সেটা হচ্ছে আপনি যেদিন থেকে প্রার্থী হয়েছেন সেদিন থেকেই প্রাসঙ্গিক মানে অতি আবশ্যিকভাবে শীতলকুচি প্রসঙ্গ এসছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলে গেছেন যে ওই শীতলকুচি নিয়ে আপনাকে আক্রমণ জানাতে। ওর বক্তব্য যেটা কোট আনকোট উনি বলেছেন যে ওর হাতে রক্ত লেগে আছে, এইটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এইটা নিয়ে আপনি কি বলবেন? শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আবগারি হবে। যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে, আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা রেখেছেন সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে।